কীভাবে টুইস্টে স্নোফলেরও পসিবিলিটিস আছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ইটস মান্ডিতে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের এখনও অবধি হোটেলে যাওয়ার কোনো রকম সুযোগ ঘটেনি। আমরা রাত্রিবেলা ভোর রাতে চণ্ডীগড়ে নেমেছি, সেখান থেকে ক্যাবে করে আমরা বারাগড় বলে কিছু একটা জায়গা ছিল, জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওই জায়গাটায় গিয়ে আমরা ফার্স্টে চাটা খেয়েছিলাম, দেন সেখানে একটু ওয়াশরুম গিয়ে দেন সেখান থেকে এখন আমরা মান্ডিতে স্টপ করেছিলাম। মান্ডিতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে দেন চেঞ্জ করে নিয়েছি, আমরা পুরো রেডি আজকে সাইট সিনিংয়ের জন্য। একেবারে সাইট সিনিং করে দেন আমরা হোটেলে ফিরবো। সো আজকের ব্লগটা নতুনভাবে এখান থেকে শুরু করছি উইথ দিস অসম ভিউ। আর লাস্ট ব্লগেও তোমরা দেখেছো, এই ব্লগেই আমি দাঁড়িয়ে বলছিলাম যে আমরা এখন অবধি হোটেলে যাইনি অ্যান্ড অল। তো এই ব্লগটাকে ওই অবধি শেষ করলাম। আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। তো চলো, আমাদের মানালি জার্নিজ অলরেডি স্টার্টেড অ্যাকচুয়ালি, বাট তাও অফিসিয়ালি মানালি জার্নি ইজ স্টার্টিং ফ্রম নাও। সো লেটস স্টার্ট। মান্ডিতে পৌঁছে থেকেই আমাদের আশপাশের ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে শুরু করেছিল। চা পর্ব সেরে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম, সেখান থেকে ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে আমাদের এখন গন্তব্য কুলু হয়ে মানালি। কথা বলতে বলতে চারপাশের ল্যান্ডস্কেপ দেখতে দেখতে গান শুনতে শুনতে চলে এলাম কুলু পৌঁছাতেই দেখা মিলল বিপাশার। তো প্রথমেই বলে রাখি, কুলু দ্য ভ্যালি অফ গডস, দেবদেবীর উপত্যকায় এই সৌন্দর্য তো এক্সপেক্ট করাই যায়, কি বলো তোমরা? এছাড়া কুলুকে হিমালয়ের প্রধান গেটওয়েও বলা চলে। সামনে ছোটবেলার আঁকার খাতায় যে ছবিগুলো আঁকতাম বা দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল সেই ছোটবেলার আঁকার খাতাটা যেন সামনে কেউ জাস্ট রেখে দিয়েছে, যেন একদম পটে আঁকা ছবি। বোঝাই যাচ্ছিল না যে সেটা একটা প্রকৃতি, সেটা ন্যাচারাল জিনিস। এত পারফেক্ট, এত নিখুঁত, এত সৌন্দর্য হতে পারে, সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর দেখো এই পিছনের তিনজন অবতারকে, কিভাবে ঘুমাচ্ছে শুধু একবার তোমরা দেখো। আমাকে এরা চক্রান্ত করে সামনে বসিয়েছে জাস্ট ফর ঘুমানোর জন্য, কারণ প্রথমেই ড্রাইভার দাদা বলে দিয়েছিল আমাদের যে সামনে সিটে বসে কিন্তু কেউ ঘুমোবেন না দাদা, কারণ আমিও কিন্তু রাত জায়গা, আপনারা ঘুমোলে আমারও কিন্তু চোখ লেগে আসবে। সেজন্য প্ল্যান করে আমাকে সামনে পাঠিয়ে তিনজন এরকম নাক ডেকে ঘুমাচ্ছে, অবস্থা ভাবো। অবশ্য না ঘুমিয়ে আমার লাভই হয়েছে, যে চোখের শান্তি মিলছে তা ঘুমের থেকে অনেক বেশি। ঘুম তো রাতেও হবে, কিন্তু এই সৌন্দর্য। এই আমাদের মানালি ঘোরা স্টার্ট হলো। ফার্স্ট টুরিস্ট স্পটে যাচ্ছি আমরা, সেটা কি জানো? ক্লাব হাউসে ইনডোর অ্যাক্টিভিটিস আছে। তার মধ্যে কি আছে? ইনডোর অ্যাক্টিভিটিস আছে, ব্যাডমিন্টন, রেস্টুরেন্টস আছে, মল আছে, রিভার সাইড অ্যাক্টিভিটিস আছে। তো রিভার সাইড অ্যাক্টিভিটিসের জন্য আমরা যাচ্ছি, দেখি কি আছে দেখি। হুম সো আমরা রিভার সাইড অ্যাক্টিভিটিসের জন্য এসেছি। এখানে কী কী আছে? জিপ লাইন হয়। আজকে আমরা কোনো অ্যাক্টিভিটিস করবো কিনা সেটা আমরা ঠিক জানি শিওর নয়, বাট একবার দেখে নিই কি কি আছে একটু ভালো করে দেখি, তারপরে দেখা যাবে। হ্যাঁ, সেই জিপ লাইন, চলো দেখা যাক কি কি রয়েছে না রয়েছে। দেখি কর। এই যে যাচ্ছেন আমাদের বীর যোদ্ধারা, জলে মাছ ধরতে নামছে। আমাদের দুই জেলে আর জেলে বউ জলে মাছ ধরতে নামছে, জাল দিয়ে মাছ ধরবে।
अरे गिर गया रे। জিও কি উঠছে। প্রথমেই পৌঁছালাম বহু প্রতীক্ষিত বিপাশার পারে। সেই কুলু থেকে যে বিপাশা আমাদের সঙ্গ নিয়েছিল, মানালি পৌঁছেও দেখলাম সে আমাদের পিছু ছাড়েনি, বরং আরও ফুলে ফেপে সগর্বে নিজের অস্তিত্ব ঘোষণা করে চলছে। মাত্র 10-12 ফিট দিয়ে নিচে বয়ে চলেছে খরস্রোতা বিপাশা নদী, তার ঝুমঝুম শব্দ বাজিয়ে। জলটা তো দেখছোই তোমরা, পুরো কাচের মতো স্বচ্ছ। আর কেনই বা হবে না বলো, রোটাঙের হিমবাহ থেকে আর কতদিনই বা এসেছে। সত্যি পাহাড়ে বুঝি কোনো মালিন্যই টিকতে পারে না। আর নিচে এই রিভার ক্রসিং অ্যান্ড জাম্পিং স্পোর্টসটা দেখে তো এসআরকে একদম বাচ্চাদের মতো করে এক্সাইটেড হয়ে উঠলো, আর আমাকেও নিয়ে গেল যে না বলতে পারলাম না। যাই হোক, বিপাশার জলে যখন পাটা ঠেকছে টের পেলাম বরফ গলা জল কাকে বলে। মারাত্মক, ভাবিনি এরকম কিছু একটা সুন্দর ভালো লাগবে। অ্যাকচুয়ালি এরকম কিছু হবে ভাবিনি, মানে এরকম কিছু হচ্ছে অ্যাক্টিভিটিস। আর সত্যি কথা আজকে কোনো অ্যাক্টিভিটিস করব সেটাও ভাবিনি, তাই না? বাট হয়ে গেল, আর হয়ে গেল, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর নাও ইটস देयर টাইম। চলো, আর সব থেকে বাজে একটা ব্যাপার হচ্ছে আমার পুরো চার্জটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তো দেখা যাক কি হয়। তো আমার ফোন মোটামুটি ডেড হয়ে গেছে, তাই আমি এসআরকে ফোন থেকে ব্লগটা শুরু করলাম। এখন এখানে এসআরকে আর অল্পটা অ্যাজ ইউজুয়ালি চা খেতে দাঁড়িয়েছে এই আন্টির কাছে, আর আমাদের এই স্পেশাল চিত্রকর ওখানে ফটোশ্যুট করে দিচ্ছে সবাইকার 5 টাকার বিনিময়ে। তো এরপর আমরা যাবো হচ্ছে মনু টেম্পল, যেটা এটার একদম অপোজিটে আছে। ওটা দেখার পর ব্রিজের সাইডে গিয়ে আমাদের ড্রাইভার দাদাকে কল করতে হবে। তো আমাদের হাতে আর 1 ঘন্টা মাত্র সময় আছে। চলো নাও উই আর অন হিড়িম্বা দেবী টেম্পল। তো টেম্পল কোথায় আমি এখন অবধি দেখতে পাইনি। আমার আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, খুব ভীষণ বড় বড় গাছের মাঝখান দিয়ে আপাতত হেঁটে যাচ্ছি। আর এখানে সমস্তটাই এতটা হাই অল্টিটিউড না, মানে একটু হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি সেই পরশু রাত থেকে তো আমাদের স্নান নেই, ঠিক মতো ভরা পেটে খাওয়া নেই, ফ্রেশ হইনি, তাও এখনও চলছে। তো দেখি সামনে কোথায় টেম্পল। এটা দেখার পর সামনেই ঘটোৎকচ টেম্পলটা দেখবো, দেখার পর আশা করি কোথায় একটা যাওয়া, বশিষ্ঠ টেম্পলে যাওয়ার কথা। দেখা যাক, এখানে তো 5:30টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়। তো চলো আপাতত হিড়িম্বা টেম্পলে যাওয়া যাক। এরপর আমরা ক্লাব হাউস, আপেল অর্চার্ড, বনবিহার এইসব ঘুরে পৌঁছালাম হিড়িম্বা টেম্পলে। মনু টেম্পলে আজকে আর যাওয়া হলো না, তার কারণ সময়ের অভাবে। হিড়িম্বা টেম্পল দেখতেই পাচ্ছ তোমরা, এতটা সুন্দর, কিন্তু দেখে একেবারেই মন্দিরের মতো মনে হবে না, দেখে কোনো রকম টিনের কোনো বাড়ি মনে হবে, কিন্তু এটা কিন্তু পুরোটাই উডেন ফিনিশ। অ্যান্ড ভেতরের কাজকর্ম ভীষণ সূক্ষ্ম, ভেতরে কোনোভাবেই মোবাইল বা ক্যামেরা কিছু অ্যালাউড নয়, বাইরে থেকেই তোমাদের দেখাতে পারছি। এই হচ্ছে হিড়িম্বা টেম্পল। আর হিড়িম্বা টেম্পলের একেবারে অপোজিটেই রয়েছে ঘটোৎকচ টেম্পল। আমরা অনেকেই জানি পৌরাণিক মতে ভীমের বউ হচ্ছে হিড়িম্বা রাক্ষসী এবং তাদেরই সন্তান ঘটোৎকচ। তো মা আর ছেলে এখানে একই সাথে পূজিত হন। তো এই সমস্ত কিছু দেখে এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। খাবারের জায়গা খুঁজতে হবে, কারণ ঘড়ির কাঁটা প্রায় 4টে ছুঁই, আর আমাদেরও পেটে ছুঁচো দৌড়াচ্ছে লিটারেলি। আসলে পাহাড়ি এলাকার এই এক মজা, যাই খাও না কেন তার তুরন্ত হজম হয়ে যাবে এবং আবার সঙ্গে সঙ্গে পেট জানান দেবে। টেম্পল অ্যান্ড সামনেই ঘটোৎকচ টেম্পল দেখে, টেম্পল আছে না, যাবো, যাচ্ছি। দেখে বেরিয়ে আমরা আজকে অ্যাকচুয়ালি লাঞ্চ তো এখনও হয়নি, তো ভেবেছিলাম এই ডাবল ট্রি রেস্টুরেন্টটায় লাঞ্চ করবো। এদের 2টো গাছ আছে বলে এটা ডাবল ট্রি নাম, খুব সুন্দর ডেকোরেট করা।
বাট ওখানে উঠে কোনো ওনারকে দেখতে পেলাম না, কিছুই হলো না। সেজন্য ওরা এতক্ষণ ধরে খুঁজছিল, খোঁজার চেষ্টা করছে, আমি নিচে নেমে দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনি ওয়েদার রিপোর্ট দেখেছিলাম মানডে অ্যান্ড টুইসডে বৃষ্টি হবে, অ্যান্ড টুইসডে স্নোফলেরও পসিবিলিটিস আছে। জানি না সেটা হবে কিনা, বাট দেখা যাক। আপাতত আমরা একটু টুকটাক কিছু খাবো, দেন ফাইনালি আমরা হোটেল যাবো মনে হচ্ছে। পুরো মানালি মার্কেট ঘুরে, মল রোডের ইচ অ্যান্ড এভরি মোটামুটি রেস্টুরেন্ট ঘুরে আর তাদের প্রাইস চার্ট দেখে আমাদের মাথায় হাত দেওয়ার জোগাড়। খাবো কি, কিভাবে সারভাইভ করব। ফাইনালি সেই ঈশ্বরের বরপুত্র হয়ে এমন একটা জায়গার সন্ধান পেলাম যেখানে এসে খেয়ে পুরো মানে মন প্রাণ পেট সব জুড়িয়ে গেল। প্রত্যেকটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা অবশ্যই যদি কখনো মানালি যাও একবার চেক আউট করো। সারা দিনের শেষে ফাইনালি আমরা এমন একটা জায়গায় এসে খেলাম যে একদম মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে গেল নাকি। তো সত্যি কথা বলতে যতদিন ধরে আমাদের মানালির প্ল্যান হয়েছে, অর্কদা বারবারই বলতো যে আমরা ওখানে গিয়ে শান্তি ভোজনালয় খাবো, বাঙালি একটা হোটেল আছে। আর আমরা তিনজনেই খিল্লি করতাম যে না খাবো না খাবো না, ওখানে গিয়ে কেন খাবো না। তুমি খাতে চুপ করো, যাই হোক। বাট আজকে আমরা কিছুটা কারে পড়েই মানে অন্য কোথাও খাবার না পেয়ে বা অন্য কোথাও খাবার পছন্দ না হওয়াতে ফাইনালি আমরা শান্তি ভোজনালয়ে কটা বাজে তখন 4:30 নাগাদ এসে পৌঁছেছি। বাট স্টিল ওদের ওখানে সমস্ত খাবার অ্যাভেলেবেল ছিল আর এতটাই টেস্টি, মানে বাড়ি থেকে এতটা দূরে এসে অন্য স্টেটে এসে এরকম টাইপ অফ বাঙালি খাবার পাওয়া যায় এটা সত্যি সত্যি এক্সপেক্টেড ছিল না একেবারে। আর প্রাইসটা ভীষণই কম, ভীষণই কম। প্রাইস ডিটেলসগুলো তোমাদের আমি রাত্রি মানে পরে শেয়ার করে দেবো। তার কারণ হচ্ছে এখন যেগুলো খেয়ে ফেলেছি তখন আর ভিডিও করার আজকে অপশান ছিল না, তার কারণ জাস্ট শুধু দেখালাম কী কী খেয়েছি, কারণ প্রচণ্ড বেশি খিদে পেয়েছিল। চিকেনটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো, মানে একদম পুরো বাড়ির থেকেও বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ভীষণ ভালো। আর মানে আমি তো সাজেস্ট করবো যে তোমরা যদি কখনো নেক্সট টাইম মানে কেউ মানালি আসো আর যদি বাঙালি খাবার প্রেফার করো আর যদি সুস্থভাবে পুরো ট্রিপটা ঘুরতে চাও, তাহলে আমার মনে হয় এখান থেকে একবার খাবার ট্রাই করো। আমরা রাতে আবারও এখানেই ডিনার করতে আসবো, তো তখন আরও বেটার ওদের ডিটেলসটা দিয়ে দেবো। ওই যে রাস্তা দূরে ওটা যে প্রপার মল রোড থেকে জাস্ট অনেকগুলো গলি ঢুকছে, তার মধ্যে এই গলিটা দিয়ে ঢুকে এসে সামনেই শান্তি ভোজনালয়। এখানে আছে ওদের বিভিন্ন রকমের মেনু, তোমার ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। প্রাইমারি স্কুল আছে এরকম সোজা যাবে, হ্যাঁ সোজা গেলে সেখানে যাবে, বাম দিকে দেখুন মানে অটো দিয়ে বাস পেয়ে সোজা মানে সোজা ওই মোড় থেকে চাইলে গো ফোন নাম্বারটাও এখান থেকে। খাওয়া দাওয়া করে আমরা হোটেলে আসতেই আমাদের লেগে গেছে অনেকক্ষণ, তার কারণ এখানকার আগেই বলেছি হাই অল্টিটিউড হওয়ার জন্য এখানকার রাস্তাপত্র ভীষণই চড়াই উতরাই, মানে যে মল রোডটাও এরকম সমতল মানে ফ্ল্যাট জায়গা নয়, সেটাও উঁচু নিচু। আর আমাদের যে হোটেলটায় আমরা রয়েছি, হাঁপিয়ে যাচ্ছি, সেই হোটেলটা আমাদের বেশ খাড়ায় উঠে তারপরে কয়েকটা স্টেপস উঠে, তো আমাদের আসতে বেশ কিছুটা সময় লেগে গেছিলো। এসে আমরা আর কোনো দিকে তাকাইনি, লিটারালি ঘরে এসে প্রায় 2.5 দিনের ওপরে গায়ে জল দিতে পারিনি, ভীষণ অস্বস্তি হয়েছিল। যতই ঠান্ডার দেশ হোক না কেন তবুও একটা সমস্ত কিছুর ক্লান্তি তো থাকে। ট্রেন জার্নি, এতক্ষণের গাড়ি জার্নি, তারপর এত রকম কিছু ঘটেছে, আর পেটে যেহেতু ভাত পড়েছে, মাথায় একটু জল না দিলে শান্তি হচ্ছিল না। এসে সমস্ত লাগেজ সেটেল ডাউন করে আমি ফ্রেশ হতে গেছিলাম। ফার্স্টে আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান করিনি কারণ সন্ধে হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি আর স্নান করিনি, জাস্ট মাথাটা একটু সামনে ভিজিয়েছি। এখন এসআরকে গেছে ফ্রেশ হতে, দেন একটু রিল্যাক্স হয়ে একটুখানি নর্মাল জামা কাপড় পরে বসলাম। হয়তো রাত্রিবেলা মানে সন্ধ্যের পর আমরা হয়তো একটু মল রোডে যেতে পারি, আবার নাও যেতে পারি, সেটা এখন ডিসাইডেড হবে, এখনও ঠিক হয়নি কি হতে চলেছে। তবে রাতের খাবার আনতে বা অর্ডার দিতে কিছু একটা করতে যেতেই হবে, তো সেটা দেখা যাক। এসআরকে বেরো, ওরাও ফ্রেশ হোক, দেন ডিসাইড হবে। এর অবস্থা এসে খুব খারাপ হয়ে গেছে কারণ লাগেজটা চারিদিকে ছড়িয়েছি তো সেই কারণের জন্য। বাট আমরা রুমটা সিরিয়াসলি খুব ভালো পেয়েছি। রুম, বাথরুমের সাথে অ্যাটাচ একটা
মানে কি বলবো, একটা স্মল রুম টাইপেরও চেঞ্জিং রুমও রয়েছে, যেখানে বিশাল বড় আয়না থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তো রুম ট্যুরটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে বা একটা সেপারেট ব্লগে শেয়ার করে দেবো সমস্ত ডিটেলস সমেত। এরকম বর আর কোথায় কে পাবে? হিমাচলে এসেও আমাকে চা কফি বানিয়ে খাওয়াচ্ছে। কি স্যারকে একটু বলো, তাকাও একটু, এত ঘ্যাম তোমার? না খেলে হবে? না খেলে তো হবে তো বটেই। স্যারকে সব কফি চা সব কিছু জোগাড়ও নিয়ে এসেছিল। আমি সব নিয়ে এসেছি, চিনি, দুধ। এটাই তো ট্রেলার দুধের, ওখানে এর 20 গুণ দুধ আছে, ঠিক আছে। কফি 30টা নিয়ে এসেছি। তো এখন আমরা সন্ধ্যেবেলা সবাই ফ্রেশ হওয়ার পর কফি খাবো, এখন কফি এসারকে খাবো আমরা বানাচ্ছে। এখন। দেখি কালার, এই তো। আর একটু লাগবে কফি এসারকে? লাগবে? হ্যাঁ। আছে রে, আলুর দে, দমটা সেটাই খেয়ে তো। দেখ। তোমরা খাওয়াটা শুরু করো না, এরকম করো না, নষ্ট হবে জিনিসপত্র। ইট ওয়াজ আওয়ার ডিনার টাইম। গরম রুটি, তার সাথে আলুর দম আর মুরগির ঝোল। রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পর এত হঠাৎ করে ঠান্ডা লাগতে শুরু করেছিল এখানে। এখন 1°C, লাস্ট দেখেছি 1°, ঠিক আছে, যখন কাটছিলাম আমরা। এখন কত হয়ে গেছে সেটা দেখার আর এখন সাহসও minus চলে করছি যেতে না। পারে। এখন সাহসও করছি না দেখার, ইভেন এই পর্দাটা সরানোরও সাহস করছি না, কাঁচটায় হাত দেওয়া যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। রাত্রিবেলাও আমরা ওই শান্তি ভোজনালয় থেকেই খাবার আনিয়েছিলাম, ওনারা হোম ডেলিভারি করে গেছে, মানে হোটেল ডেলিভারি করে গেছেন। তো ওদের সত্যি সত্যি রান্না তো যেমন ভালো, সেরকম ওদের সার্ভিসও ভীষণ ভালো। আমরা একবার ফোন করে বলাতেই ওনারা এই ঠান্ডার মধ্যে এসেও দিয়ে গেছেন। যাই হোক, ডিনার কমপ্লিট করে আমরা যে যার মতো শুয়ে পড়েছি, কালকের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে কালকে আবার সকাল সকাল উঠে বেরোনো। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে ব্লগে। তাদের সঙ্গে টাটা, অল অফ ইউ স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা। টাটা।